আমরা শুরু করতে পারি। আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ১ম ক্লাস। তো দেওয়ানি কার্যবিধির আমি আপনাদেরকে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম। যারা ফ্রি ক্লাসে যুক্ত ছিলেন, আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই সহজ হবে। আর আপনারা যারা ফ্রি ক্লাস করেননি, আপনারা হচ্ছে আজকে অবশ্যই সেটা ২ যারা ফ্রি ক্লাস করেছেন, ফ্রি ক্লাস করেননি ২ টাই যারা আপনারা আছেন, যুক্ত আছেন, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমরা এসিপিসিটা একেবারেই গল্প আকারে পড়ব। আর আমাদের স্বপ্ন হলো ২৯/১১/২০২৫ আপাতত। ২৯/১১/২০২৫ আমাদের পরবর্তী বার কাউন্সিল প্রিলিমিনারি এক্সাম। আমাদের ফার্স্ট টার্গেট হলো ২৯/১১/২৫। পরীক্ষায় বসলাম আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে পরবর্তী বার কাউন্সিল যে প্রিলিমিনারি এক্সাম আছে, প্রিলি এক্সাম আছে সেখানে আমরা সকলেই পাস করলাম। আলহামদুলিল্লাহ। এবং পরবর্তীতে যে লিখিত পরীক্ষা হলো ২০২৬ সালে সেই লিখিত পরীক্ষায়ও আমরা সকলেই কি করলাম? সকলেই উত্তীর্ণ হলাম। এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমরা সকলেই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করলাম এবং সেই ভাইবা পরীক্ষাতেও আমরা সকলেই উত্তীর্ণ হলাম। ভাইভাতেও পাস করলাম। এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন, কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য আমাদের পূরণ হলো। আমরা সকলেই এখন অ্যাডভোকেট, আইনজীবী। একটু ইমাজিন করেন কাল্পনিকভাবে। আশা করি জিনিসটা সহজ মনে হবে। অ্যাডভোকেট হওয়ার পর আপনার সনদ হয়েছে, আপনি একজন অ্যাডভোকেট, একজন নিয়মিত প্র্যাকটিশনার, আপনি রেগুলার কোর্টে যান। এবং আপনি সিভিল সাইডে প্র্যাকটিস করেন। আপনারা জানেন আমরা যারা অ্যাডভোকেট আছি, আমরা কয়েকটা সাইট আছে আমাদের। কেউ সিভিল করেন, কেউ দেওয়ানি করেন, কেউ টেক্স করেন। আবার কিছু লয়ার আছেন যারা সিভিল, ক্রিমিনাল, টেক্স সবই করেন, মজা করেন। তো আপনারা আ যারা যুক্ত হয়েছেন, সকলেই আইনজীবী হয়েছেন। সকলেরই স্বপ্ন পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই সিভিল প্র্যাকটিস করেন। মানে দেওয়ানি মামলায় ওকালতি করেন। যারা সিভিল প্র্যাকটিস করেন আ মেক্সিমাম লয়ার, মেক্সিমাম আইনজীবী যারা আছেন, সবাই ঘরে বসে কিন্তু সিভিল প্র্যাকটিস করা যায় না। সিভিল প্র্যাকটিসের জন্য আলাদা চেম্বার লাগে। ক্রিমিনাল লয়ার আমরা যারা আছি, আমাদের অনেকেরই পার্সোনাল চেম্বার আছে। আলহামদুলিল্লাহ আমারও আছে। তারপরেও আমরা হচ্ছে সকালবেলা গিয়ে বারে বসি আরকি। এখন সিভিল প্র্যাকটিস করার জন্য আপনাকে অবশ্যই কি লাগবে? পার্সোনাল চেম্বার লাগবে। সেটা একটা স্বপ্ন থাকে। আপনার যেদিন সনদ হবে যে আপনার একটা পার্সোনাল চেম্বার থাকবে, সেই চেম্বারে আপনি ডিএলআর বই, এলআর বই, তারপরে আদার্স যে রিলিভেন্ট বইগুলো আছে সেগুলো আপনি সাজিয়ে রাখবেন এবং আ খুবই গ্লোরিয়াস একটা লুক হবে আপনার চেম্বারের। আলহামদুলিল্লাহ আপনাদের সেই স্বপ্নটাও পূরণ হয়েছে। অর্থাৎ পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় আপনি পাস করেছেন। এমসিকিউ রিটেন ভাইবা অ্যাডভোকেট হয়েছেন। অ্যাডভোকেট হওয়ার পর আপনার যেই ছোট স্বপ্নটা যে আপনার ছোট একটা চেম্বার আমি আহামরি বড় বললাম না। যে ছোট্ট একটা চেম্বার হবে কিন্তু সাজানো গোছানো। আমার চেম্বারটাও ছোট। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যদি আসেন, যারা এসেছেন দেখবেন যে একেবারেই সাজানো এবং গোছানো। আপনাদের সেই স্বপ্নটাও পূরণ হয়েছে। আপনারা সবাই সিভিল লয়ার, আপনি চেম্বারে বসে আছেন। আজকে হলো ৩১/৮/২০২৫। এখন বাজে আমাদের ঘড়িতে যদিও ১০টা ২৫ ধরেন হচ্ছে এখন বাজে হচ্ছে ৭টা ২৫। আপনি আপনার চেম্বারে বসে আছেন। আগামীকালকে মামলার যে শুনানিগুলো আছে যেমনটা আমি একটু আগেই করেছি আপনাদের ক্লাস শুরু করার আগে। আগামীকালকের যেই শুনানিগুলো ছিল সেই শুনানির যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো নামিয়ে হচ্ছে সেগুলোর যে পিটিশন দরখাস্ত বা হচ্ছে যেই অ্যাকশন গুলো আমাকে নিতে হবে সেগুলোর বিষয়ে আমি কি করেছি? পর্যালোচনা করেছি। তো আপনিও তার ব্যতিক্রম নন। আগামীকালকে যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে আপনি আপনার ফাইলের যে র‍্যাক আছে সেখান থেকে নামালেন। নামিয়ে হচ্ছে স্টাডি করলেন এবং কোন মামলায় কি স্টেপ নিতে হবে সেগুলো হচ্ছে কি করলেন? নোট করলেন। নোট করতেছেন এমন সময় সন্ধ্যা ৭টা ২৫ আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার করলেন যে আপনার জন্য চিনি ছাড়া একটা রং চা নিয়ে আসার জন্য। আপনার অ্যাসিস্ট্যান্ট রং চা নিয়ে এসে দিছে, আপনি রং চা খাচ্ছেন। এমন সময় আপনার চেম্বারে হন্তদন্ত হয়ে ক্লায়েন্ট এসে হাজির। ধরেন আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা রহিম নামে কেউ থাকতে পারেন। জাস্ট আমরা হচ্ছে রহিম সাহেবকে বুঝার খাতিরে ইউজ করতেছি। ধরেন রহিম সাহেব নামক একজন ব্যক্তি আপনার চেম্বারে এসে হাজির।
আইসা আপনাকে বলতেছে যে, "স্যার আমাকে বাঁচান, আমাকে বাঁচান।" তো আপনি আ রহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন যে, "কি হয়েছে আপনার বলেন তো? আপনি এরকম অস্থির কেন?" রহিম সাহেব সেই আগের কথা, "স্যার আমাকে বাঁচান।" আপনি তো অনেক ভালো সিভিল লয়ার। আ আপনার এলাকার, আপনার শহরের নামকরা একজন সিভিল লয়ার। তো আইসা বারবার এই কথাই বলতেছে। দিলেন ধমক। আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে অনেক সময় এক কথা বারবার জিজ্ঞাসা করলে ধমক মারি। এবং একটা সময় বাধ্য হয়ে আপনাকেও কি করতে হবে? আপনাকেও ধমক দিতে হবে। ধমক যদি না দেন তাহলে সে আপনার কথা শুনবে না। আপনাকে কি করবে? আপনাকে আপনার যে কাজ আছে সেই কাজটা সঠিকভাবে করতে দিবে না। আপনাকে কাজের মধ্যে বিরক্ত করবে। দিলেন ধমক। "আরে রহিম বসো তো এখানে।" আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে বললেন, "এই রহিমের অবস্থা খারাপ। আগে রহিমের জন্য কি নিয়ে আসো? ঠান্ডা নিয়ে আসো।" তো আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে, আপনার যে মুহুরী আছে সে ধরেন হচ্ছে কি করবে? আপনার যে মক্কেল আসলো আপনার চেম্বারে রহিম সাহেবের জন্য কি নিয়ে আসলো? ঠান্ডা নিয়ে আসলো। রহিম সাহেব ঠান্ডা খেলো, খাওয়ার পর হচ্ছে কিছুটা স্থিরতা ফিরলো রহিম সাহেবের মধ্যে। স্থিরতা ফিরার পর এখন আপনি রহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন, "জি রহিম সাহেব এখন বলেন কি হয়েছে আপনার? কি সমস্যা?" তখন রহিম আবার সেই একই কথা, "স্যার আমাকে বাঁচান।" দিলেন আরেকটা ধমক। "এখন ভালো করে বলো কি হয়েছে?" রহিম সাহেব কেঁপে, কেঁপে বলল যে, "স্যার আমার জীবনের শেষ সম্বল আমি যে বাড়িটাতে থাকি এখানে ১০% জমি বাড়ির পরিমাণ। আমাকে আজকে সেই বাড়ি থেকে এলাকার যে ভূমিদস্যু করিম, হ্যাঁ? তার সাথে আরো কয়েকজন আছে তারা কি করেছে? করিম নামক এক ব্যক্তি এবং তার সাথে আরো ২০-২৫ জন এসে আমাকে আমার বাড়ি থেকে বেদখল করেছে। এখন আমি ভিটেমাটিহীন রাস্তায় অবস্থান করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।" এই কথা বলার পর তো রহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন যে, "আপনি যে ওই বাড়ির মালিক, আপনি যে ওই জমির মালিক, স্থাবর সম্পত্তির মালিক, ঠিক আছে আপনি বেদখল হয়েছেন। এখন আপনার কাছে কি, কি ডকুমেন্ট আছে আপনি যে ওই জমির মালিক বা ওই বাড়ির মালিক?" তখন রহিম সাহেব উনার কাছে একটা পুরাতন ফাইল আছে। সেই ফাইলটা আপনাকে কি করলেন? সেই ফাইলটা আপনাকে খুলে দিলেন। তো সেই ফাইলটা আপনার হাতে দিলেন, দেখলেন যে একেবারেই হচ্ছে পুরাতন একটা ফাইল। রহিম সাহেব খুলে কাগজপত্রগুলো বের করে আপনাকে দিলেন। আপনি সবগুলো কাগজপত্র রহিম সাহেবের বয়ান মতে, ভাষ্য মতে কি করলেন? আপনি এনালাইসিস করলেন। এনালাইসিস করার পর আপনি দেখলেন যে না ঠিকই তো আছে। এই জমির এই বাড়ির মালিক তো রহিম সাহেবই বটে। কিন্তু করিম সাহেব কর্তৃক সে কি হয়েছে? অন্যায়ভাবে বেদখল হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল হয়, আপনি একজন দেওয়ানি লয়ার হিসেবে, একজন সিভিল লয়ার হিসেবে যদি আপনি তাকে আইনগত পরামর্শ দেন, তাহলে এই ক্ষেত্রে সে কি করতে পারবে? এক্ষেত্রে সে হলো আপনারা জানেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় কিসের মামলা করতে পারবে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় হলো আপনার স্বত্বসহ স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারবেন। এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় শুধুমাত্র কি করতে পারবেন? শুধুমাত্র দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারিবেন। তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো তখন আপনি রহিম সাহেবকে বললেন যে আপনি কি করতে পারবেন? আপনি এসআর অ্যাক্টের ৮ ধারায় মামলা করতে পারবেন অথবা এসআর অ্যাক্টের ৯ ধারায় মামলা দায়ের করতে পারবেন। এই কথা আপনি আপনার মোয়াক্কেল রহিম সাহেবকে পরামর্শ দিলেন। পরামর্শ দেওয়ার পর রহিম সাহেব বলল যে, "স্যার আমি তো মূর্খ মানুষ, আমি তো স্যার এগুলো বুঝি না, আইন-টাইন কিছু বুঝি না। আমার জন্য স্যার যেটা ভালো মনে হয় আপনি যেটা সঠিক বলে মনে করেন সেটাই আপনি করে দিন।" আপনি সবকিছু চিন্তা ভাবনা করে দেখলেন যে ৯ ধারায় যদি আপনি দখল পুনরুদ্ধারের জন্য ৬ মাসের মধ্যে মামলা করেন, তাহলে এই মামলায় যদি করেনও পরবর্তীতে যে ৮ ধারার যে ভেজালটা সেটা কিন্তু রয়েই যায়। কারণ ৯ ধারার মামলায় হেরে গেলে পরবর্তীতে কি করা যায়? ৮ ধারায় কিন্তু মামলা দায়ের করা যায়। আপনি সবকিছু চিন্তা ভাবনা করে রহিম সাহেবের পক্ষে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় যেহেতু উনি স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয়েছেন, ৮ ধারায় সত্ত্বসহ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের কি করলেন? সত্ত্বসহ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করলেন। তাহলে আপনারা এই যে মিস্টার রহিম সাহেবের পক্ষে আপনাদের ক্লায়েন্ট মিস্টার রহিম সাহেবের পক্ষে কি করলেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় সত্ত্বসহ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারে কি করলেন? মোকদ্দমা দায়ের করলেন। তাহলে আপনারা আইনজীবী হয়েছেন, আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে। আপনাদের চেম্বার আছে, চেম্বারে বসে আপনাদের ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টের পক্ষে মামলা লিখেছেন।
মামলা লিখার পর ক্লায়েন্টের পক্ষে আপনি কি করেছেন? মামলা লিখতেছেন। মামলা লিখার পর পরবর্তীতে সেই মামলাটা আপনারা আদালতে কি করেছেন? আদালতে জমা দিয়েছেন। তাহলে আপনারা যারা এখানে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, এখন পর্যন্ত আমি কতজন দেখতে পাচ্ছি? এখন পর্যন্ত আমি ৫৭ জন দেখতে পাচ্ছি আপনারা যুক্ত হয়েছেন। তাহলে এই ৫৭ জন আপনারা কোন পক্ষের লইয়ার? আপনারা হলেন বাদী পক্ষের লইয়ার অর্থাৎ বাদী পক্ষের আইনজীবী, রহিম সাহেবের আইনজীবী। তাহলে করিম সাহেবেরও তো আইনজীবী থাকা প্রয়োজন। ধরেন আমি হলাম কি? আমি হলাম করিমের আইনজীবী অর্থাৎ বিবাদী পক্ষের লইয়া। তাহলে এই যে মামলাটা রহিম সাহেব এবং করিম সাহেবের যে মোকদ্দমাটা, এই মোকদ্দমাটা আদালতে যেভাবে চলবে ঠিক দায়ের থেকে শুরু করে একেবারেই শেষ পর্যন্ত যেভাবে চলবে, ঠিক সেইভাবেই আমরা কি করব? ঠিক সেইভাবেই আমরা হচ্ছে এই দেওয়ানি কার্যবিধি পড়ে ইনশাআল্লাহ শেষ করব। তো আমরা দেওয়ানি কার্যবিধির ১ম এ হচ্ছে স্কেলেটন পড়ব। স্কেলেটন মানে কি? স্কেলেটন মানে হলো কঙ্কাল। তাহলে আমরা হচ্ছে দেওয়ানি কার্যবিধির যেই স্কেলেটন আছে সেটা দিয়ে হচ্ছে শুরু করব। আপনাদের ২৫ সালে যে পরীক্ষা হয়েছে সেটা আপনাদের নতুন করে যুক্ত করে দেওয়া হয়েছে। সর্বশেষ যেই আপডেটেড ভার্সন আছে সেখানে দেওয়ানি মোকদ্দমার পর্যায়। তাহলে আমরা যে মামলাটা করেছি, আপনারা যে মামলাটা দায়ের করেছেন বাদী পক্ষে, সেই মামলাটাই কিভাবে চলবে আদালতে? কিভাবে শুরু থেকে দায়ের থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবে, সেই বিষয়টা কিন্তু আমরা একেবারেই সামারি করে পড়ে ফেলবো। যেটাকে আমরা বলব হচ্ছে দেওয়ানি কার্যবিধির কঙ্কাল। অর্থাৎ একটা দেওয়ানি মামলা দায়ের থেকে শুরু করে শেষ পর্যন্ত যেভাবে চলে, সেটাই আমরা দেখব। তাহলে এই রহিম সাহেবের যে মামলাটা আপনারা দায়ের করলেন বাদীপক্ষে, এই মামলাটা আদালতে যেভাবে চলবে শুরু থেকে দায়ের থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা একটু দেখি। দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে যদি আমরা স্টেজের কথা বলি, দেওয়ানি মোকদ্দমার পর্যায়কে ৩ টে ভাগে ভাগ করা হয়েছে। কি, কি? প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ এবং পোস্ট ট্রায়াল স্টেজ। এই ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। যারা যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। ইমার্জেন্সি যদি ফোন না আসে, ইমার্জেন্সি যদি না হয় তাহলে ফোন যদি আসে যারা মোবাইল থেকে যুক্ত হয়েছেন ফোনগুলো কেটে দিবেন। আর যদি ইমার্জেন্সি হয় সেটা অ্যাকসেপ্ট দিন। এমসিকিউ পরীক্ষায় আজকের ক্লাস থেকে মিনিমাম হচ্ছে ২ থেকে ৩ মার্কের কিন্তু কমন পড়বে ইনশাআল্লাহ। দেওয়ানি মোকদ্দমার পর্যায়কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দেওয়ানি মোকদ্দমার পর্যায়কে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে রহিম সাহেব এবং করিম সাহেবের যে মামলাটা, এই মামলাটাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ৩ ভাগে। কি, কি? প্রি ট্রায়াল স্টেজ বিচার পূর্ব পর্যায়ে, ট্রায়াল স্টেজ বিচার পর্যায়ে, পোস্ট ট্রায়াল স্টেজ বিচার পরবর্তী পর্যায়ে। তাহলে প্রি ট্রায়াল স্টেজে কি হয়? প্রি ট্রায়াল স্টেজে হয় হচ্ছে আপনার মামলা দায়ের এবং আর্জি গঠন। আপনারা একটু খাতায় লিখে রাখেন। প্রি ট্রায়াল মানে হলো বিচার পূর্ব পর্যায়ে। তাহলে একেবারেই যদি ট্রু সেন্স এ বুঝি, আপনি যখন আপনার চেম্বারে বসেছিলেন, রহিম সাহেব আসছে, রহিম সাহেবের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নিয়েছেন। সমস্ত ডকুমেন্ট, সমস্ত কাগজপত্র নিয়ে রহিম সাহেবের পক্ষে সুনির্দিষ্ট প্রতিকারের ৮ ধারায় আপনি কি করেছেন? মামলা দায়ের মানে মামলা লিখেছেন। সর্বপ্রথম কাগজপত্র নিয়ে মামলা লিখেছেন। তাহলে এই যে মামলা লিখেছেন, মামলা লিখে সেই মামলাটা কি করেছেন? বিজ্ঞ আদালতে দায়ের করেছেন। তাহলে এই যে দায়ের করলেন, ১ম এ সর্বপ্রথম কি কাজ করেছেন? সর্বপ্রথম হচ্ছে আর্জি গঠন করেছেন। আর্জি গঠন করে তারপরে হচ্ছে মামলাটা দায়ের করেছেন। এগুলি কোথায় পড়বে? এগুলি হচ্ছে প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ব পর্যায়ে পড়বে। তাহলে বিচার পূর্ব পর্যায়ে একজন আইনজীবী হিসাবে যেহেতু আপনারা আইনজীবী হয়েছেন, আপনারা কি করেছেন সর্বপ্রথম? প্রি ট্রায়াল স্টেজে আপনি সর্বপ্রথম রহিম সাহেবের পক্ষে আর্জি গঠন করেছেন। অর্থাৎ মামলা লিখছেন। আমরা যদি চেম্বারে চলে যাই, আপনাদের যে চেম্বার আছে চোখ বন্ধ করে সেই চেম্বারে আমি চলে গেলাম। সেই চেম্বারে গিয়ে দেখলাম কি আপনার ক্লায়েন্ট মক্কেল আপনার রহিম আসছে আপনার চেম্বারে। আপনি রহিম সাহেবের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়েছেন। কাগজপত্র নিয়ে চেম্বারে বসেই কি করতেছেন? ১ম এ হলো রাফ পেপারে মামলা লিখেছেন। তারপরে সেগুলো কম্পিউটার ম্যান দিয়ে টাইপ করিয়েছেন। টাইপ করে সেগুলো কার্ডিসে আপনারা হচ্ছে ফাইনাল করে প্রিন্ট দিয়েছেন। প্রিন্ট করে সেগুলোতে আপনার হচ্ছে যথেষ্ট পরিমাণ আপনার হচ্ছে কি এটাকে বলা হয় কোর্ট ফি। কোর্ট ফি লাগিয়েছেন। দেন আদার্স যে ডকুমেন্ট গুলো আছে সবকিছু সেটার সাথে এড করেছেন। এড করে হচ্ছে সেটা নিয়ে কোথায় জমা দিয়েছেন? বিজ্ঞ আদালতের যে সেরেস্তা আছে, সেই সেরেস্তায় নিয়ে রহিম সাহেবের পক্ষে জমা দিয়েছেন। তাহলে সর্বপ্রথম প্রি ট্রায়াল স্টেজে কাজ কি আপনার? প্রি ট্রায়াল স্টেজে সর্বপ্রথম কাজ হলো আরজি গঠন। অর্থাৎ আদেশ ৭ দেওয়ানি কার্যবিধির অর্ডার ৭ আদেশ ৭ অনুযায়ী আপনি কি করবেন? আপনি হচ্ছে মামলা লিখবেন। মামলা লিখার পর ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী মামলাটি কি করবেন? মামলাটি দায়ের করবেন। তাহলে ১ম এ সর্বপ্রথম কাজ কি? আপনার বাদী পক্ষের লয়ার হিসেবে আপনি হচ্ছে আরজি গঠন করবেন। অর্থাৎ আপনার চেম্বারে বসে মামলা লিখবেন। সবকিছু গুছিয়ে নিয়ে মামলা দায়ের করে আসবেন।
তাহলে মামলা দায়ের সম্পর্কিত বিধান কোথায় বলা আছে? ধারা ২৬ এবং আদেশ ৪ এ। ধারা ২৬ এও বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের, আদেশ ৪ এও কি বলা আছে? দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে ধারা ২৬ হলো সংবাদ শিরোনাম, আদেশ ৪ হলো কি? সংবাদ বিস্তারিত। এটা কিন্তু জাস্ট আমরা স্কেলেটন পড়তেছি। স্কেলেটন পড়ার পর সেটা কিন্তু আমরা বিস্তারিত আকারে পড়ব। তাহলে একেবারেই ট্রু সেন্স আমরা যদি গল্পে চলে যাই, গল্প অনুযায়ী আপনি আপনার মোয়াক্কেলের পক্ষে, আপনি রহিম সাহেবের পক্ষে সর্বপ্রথম মামলা লিখছেন। আচ্ছা ভালো কথা, চেম্বারে বসে মামলা লিখছেন। চেম্বারে বসে আদেশ ৭ অনুযায়ী মামলা লিখে মোকদ্দমা লিখে ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী কি করেছেন? বিজ্ঞ দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা রহিম সাহেবের পক্ষে দায়ের করেছেন। কার বিরুদ্ধে দায়ের করেছেন? আপনারা যে মামলাটা দায়ের করেছেন, বিবাদী কাকে করেছেন? বিবাদী করেছেন করিম। করিমের সাথে হচ্ছে আরো ১৫-২০ জন যারা আপনাকে স্থাবর সম্পত্তি থেকে কি করেছে? বেদখল করেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কাকে বিবাদী করলেন? বিবাদী করলেন হচ্ছে করিমকে। এখন এই যে করিমকে যে বিবাদী করলেন, করিমকে জানাতে হবে না? কিভাবে জানাবেন? জানানোর পন্থা কি? আপনি করিমের বিরুদ্ধে মামলা করেছেন, তাকে তো জানাতে হবে। জানানোর পন্থা হলো তার বিরুদ্ধে কি করতে হবে? তার বরাবর সমন জারি করতে হবে। তাহলে মোকদ্দমা যথাযথভাবে রুজু হওয়ার পর বিবাদীকে হাজির হয়ে দাবির উত্তর দেওয়ার জন্য বিবাদী করিমের বরাবর কি করতে হবে? করিম সাহেবের বরাবর সমন জারি করতে হবে। তাহলে এই সমন জারির বিধান কোথায় আছে? হ্যাঁ, আদেশ ৫ এবং ধারা ২৭ এ। ধারা ২৭ এবং আদেশ ৫ এ কি বলা আছে? বিবাদীর প্রতি সমন। তাহলে দেখেন একেবারেই ট্রু সেন্সে একজন আইনজীবী হিসাবে আপনি যা করেছেন তাই বলেছি। আপনার চেম্বারে মোয়াক্কেল আসছে, আইসা একটা ঘটনার কথা বলছে। তারপরে তার পক্ষ হয়ে আপনি হচ্ছে কি করেছেন? আরজি গঠন করেছেন। আরজি গঠন করে হ্যাঁ, মামলার সবকিছু রেডি করে নিয়ে মামলাটা দায়ের করেছেন। তাহলে যাদের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করেছেন তাদেরকে তো জানাতে হবে। তাহলে জানানোর জন্য মামলা করেছেন করিম সাহেবের বিরুদ্ধে, করিম সাহেব সহ আরো ২০ জন। তাদেরকে জানানোর জন্য তাদের বরাবর কি করতে হবে? সমন জারি করতে হবে। তাহলে সমন জারির বিধান কোথায় আছে? সমন জারির বিধান আছে হচ্ছে দেওয়ানী কার্যবিধি ধারা ২৭ এবং আদেশ ৫ এ আছে। এখন করিম সাহেবের বিরুদ্ধে কোর্ট থেকে সমন জারি হলো। করিম সাহেব পড়ে দেখলেন কাগজপত্র দেখে যে তার বিরুদ্ধে রহিম কি করেছে? রহিম একটা মামলা দায়ের করেছে। তাহলে এই যে রহিম একটা মামলা দায়ের করেছে, রহিমকে কি করতে হবে এখন? করিমকে কি করতে হবে? রহিম যে করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, করিম হলো বিবাদী। করিম এখন হন্তদন্ত হয়ে আপনারা তো সবাই বাদী পক্ষের লইয়ার আমার কাছে আসলো। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের চেম্বারে আসলো। চেম্বারে আসার পর আমাকে বলল যে করিম সাহেব যে, "এই যে দেখেন কাগজপত্র। আমার বিরুদ্ধে কি হয়েছে? আমার বিরুদ্ধে মনে হয় মামলা হয়েছে।" তা আমি কি করলাম? আমি হচ্ছে করিম সাহেবের কাছ থেকে কাগজপত্র নিয়ে দেখলাম যে না ঠিকই তো আছে। করিমের বিরুদ্ধে কি হয়েছে? মামলা হয়েছে। তাহলে করিমের বিরুদ্ধে অর্থাৎ বিবাদীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, বিবাদীকে কি করতে হবে এই পর্যায়ে এসে তার বিরুদ্ধে সমন জারি হয়ে যাওয়ার পর বিবাদীকে হলো জবাব দাখিল করতে হবে। অর্থাৎ লিখিত জবাব দাখিল করতে হবে। তাহলে লিখিত জবাব দাখিল সম্পর্কিত বিধান কোথায় আছে? দেওয়ানী কার্যবিধির আদেশ ৮ এ আছে। ৮ আদেশের ১ বিধিতে বলা আছে বিবাদী করিম সাহেবকে কি করতে হবে? ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। বিবাদী করিম সাহেব যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? আদালত আরো ৩০ কার্যদিবস সময় বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ বিবাদীকে কি করতে হবে? সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে অর্থাৎ করিম সাহেবকে কি করতে হবে? করিম সাহেবকে সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। হ্যাঁ, করিম সাহেব অর্থাৎ বিবাদী যদি ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে মামলাটা কিভাবে নিষ্পত্তি হবে? সেক্ষেত্রে মামলা কিন্তু একতরফা সূত্রে নিষ্পত্তি হয়ে যাবে। তাহলে আমাদের জবাবের জায়গায় কি বলা আছে? যে ১ম এ আপনারা মামলা করলেন। মামলা করার পর যার বিরুদ্ধে মামলা করলেন করিম, তাকে জানাইলেন। কিভাবে জানাইলেন? সমন জারির মাধ্যমে। এখন করিম জানার পর করিম হচ্ছে আমার মাধ্যমে কি করল? আদেশ ৮ অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করল। এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় একটা কোয়েশ্চেন হয়। ২ টা কোয়েশ্চেন হয় সেটা মেনশন করে দিচ্ছি। যদিও পরবর্তীতে আবার মেনশন করব। ৮ আদেশের ১ বিধিতে বলা আছে বিবাদী করিম কর্তৃক অর্থাৎ বিবাদী কর্তৃক কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয়, বিবাদী কর্তৃক কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে উত্তর কি হবে? হ্যাঁ, বিবাদী কর্তৃক আপনার হচ্ছে ৩০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে বিবাদী কর্তৃক সর্বমোট কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে যখনই সর্বমোট কোয়েশ্চেনটা থাকবে তখন হবে কি? তখন হবে হচ্ছে ৬০ কার্যদিবস। এখন আপনারা আরজির মাধ্যমে কি করলেন? আরজির মাধ্যমে মামলা দায়ের করলেন।
আর বিবাদী করিম কি করলো? করিম হচ্ছে আদেশ ৮ অনুযায়ী লিখিত জবাব দাখিল করলো। তাহলে বাদীর আর্জি, বিবাদীর লিখিত জবাব দাখিলের পর আদালত পরবর্তীতে মামলায় কি করবেন? মামলায় কি বিচার্য বিষয় গঠন করবেন? ইস্যু গঠন করবেন? না। আদালত মামলায় বিচার্য বিষয় গঠন না করে, ইস্যু গঠন না করে মামলাটি কিসের জন্য পাঠাবেন? মামলাটি হচ্ছে এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পাঠাবেন। তাহলে লিখিত জবাব দাখিলের পর আদালত ৮৯ ক ধারা অনুসারে পক্ষদেরকে কি করবেন? মামলাটি মধ্যস্থতা করার জন্য বলবেন। এবং এটা হলো এখন বর্তমানে হলো কি? shall be shall be মানে হলো কি? অবশ্যই বলবেন পক্ষদেরকে। অর্থাৎ আপনার মক্কেল রহিম সাহেবকে বলবেন, আমার মক্কেল করিম সাহেবকে বলবেন বা হচ্ছে আমাদেরকে বলবেন। হ্যাঁ, কোর্ট বলবে যে, "লার্নেড আপনারা কি করেন? সিভিল মামলা দীর্ঘসূত্রিতা আছে। আপনারা ২ পক্ষ বসেন। বইসে একজন ৩য় ব্যক্তিকে কি করেন? মামলায় মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেন। নিয়োগ দিয়ে মধ্যস্থতার মাধ্যমে আপস মীমাংসার মাধ্যমে মামলাটা কি করেন? মামলাটা শেষ করেন। তাহলে লিখিত জবাব দাখিলের পর আদালত ৮৯ ক ধারা অনুসারে মামলাকে কি করবেন? মধ্যস্থতা করার জন্য নির্দেশ দিবেন। এখন যদি মধ্যস্থতা হয়ে যায় ২ পক্ষ বসলাম, আপনারা তো কোন পক্ষের লইয়ার? আপনারা হলেন বাদী পক্ষের লইয়ার, রহিম সাহেবের লইয়ার। আমি কোন পক্ষের লইয়ার? আমি হলাম করিম সাহেবের লইয়ার। তাহলে বাদী পক্ষের লইয়ার এবং বিবাদী পক্ষের লইয়ার ২ পক্ষের লইয়ার কি করলাম? আমরা হচ্ছে বসলাম। ৩য় একজন ব্যক্তিকে নিয়োগ দিলাম। নিয়োগ দেওয়ার পর ২ পক্ষ বসার পর আমাদের এই মামলাটা যদি আপস মীমাংসার মাধ্যমে শেষ হয়ে যায়, তাহলে আমরা যেই শর্তে আপনার হচ্ছে কি করলাম? যেই শর্তে আমরা আপস হলাম, যেই শর্তে আমরা মীমাংসা করলাম, সে অনুযায়ী আদালত কি করবেন? সেই অনুযায়ী আদালত রায় এবং ডিক্রি অনুমোদন করবেন। আর যদি আমরা ২ পক্ষ বসলাম, ৩য় ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দিলাম। কিন্তু আমরা ২ পক্ষ একটা বিষয়ে আপনার হচ্ছে সমঝোতার বিষয়ে কি হতে পারলাম না? ঐক্যমত হতে পারলাম না। যদি ২ পক্ষ বসার পর ৩য় ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পর মধ্যস্থতা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আদালত এই মামলায় কি করবেন? প্রি ট্রায়াল স্টেজে হচ্ছে ইস্যু গঠন করবেন। অর্থাৎ বিচার্য বিষয় গঠন করবেন। তাহলে বিচার্য বিষয় গঠন সম্পর্কিত বিধান কোথায় আছে? বিচার্য বিষয় গঠন সম্পর্কিত বিধান আছে হচ্ছে আদেশ ১৪ আদেশের ১ থেকে ৬ বিধিতে। তাহলে আমাদের এই মামলার বিচার্য বিষয় কি? আমাদের এই মামলার বিচার্য বিষয় হলো বাড়ি তুমি কার? অর্থাৎ জমি তুমি কার? জমি কি রহিমের নাকি জমি করিমের? অর্থাৎ মামলার যে বিবাদের বিষয় সেই বিষয়টাকে বলা হয় কি? বিবাদের বিষয়। তবে আদালত বিবাদের বিষয় বা বিচার্য বিষয় গঠনের আগে অবশ্যই পক্ষদেরকে কি করবেন? এটা কিন্তু shall be করা হয়েছে পক্ষদেরকে মধ্যস্থতা করার জন্য কি করবেন? মধ্যস্থতা করার জন্য সুযোগ দিবেন। তারপরে ইস্যু গঠন হয়ে যাওয়ার পর দেওয়ানি মামলায় আরেকটা পর্যায় আছে রহিম সাহেব এবং করিম সাহেবের যে মামলাটা, হ্যাঁ? সেটার একটা পর্যায় আছে। সেটা হলো কি? আপনার প্রি ট্রায়াল স্টেজে বিচার পূর্ব পর্যায়ে যে ৩০ ধারার তদবির, ৩০ ধারা এটাকে আমরা একসাথে বলি ৩০ ধারার পদক্ষেপ। ৩০ ধারার তদবিরে কি হবে? উদ্ঘাটন পরিদর্শন। তাহলে উদ্ঘাটন পরিদর্শন কোথায় আছে? উদ্ঘাটন পরিদর্শন আছে হচ্ছে আদেশ ১১ তে। স্বীকারোক্তি বা কনফেশন আছে কোথায়? স্বীকারোক্তি বা কনফেশন আছে হচ্ছে আদেশ ১২ তে। দলিল, আটক, ফেরত, বাজেয়াপ্ত কোথায় আছে? দলিল, আটক, ফেরত, বাজেয়াপ্ত আছে হচ্ছে আদেশ ১৩ তে। কমিশন নিয়োগ বা রিসিভার নিয়োগ আছে হচ্ছে ধারা ৭৫ এবং আদেশ ২৬ এ। এই যে সবগুলো বিষয়, এই সবগুলো বিষয়কে আমরা একসাথে বলি হচ্ছে দেওয়ানি মামলার কি? দেওয়ানি মামলার ৩০ ধারার পদক্ষেপ বা ৩০ ধারার তদবির। এখন ৩০ ধারার তদবিরে সর্বশেষ কি হবে? যেদিন ইস্যু গঠন হলো, ইস্যু গঠনের ১২০ দিনের মধ্যে এটা আপনাদের গতবারের যে এমসিকিউ পরীক্ষা, সেই এমসিকিউ পরীক্ষায় এসেছে যে ইস্যু গঠনের কত দিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে। তাহলে আপনাদের এই মামলায় যেদিন ইস্যু গঠিত হলো বা বিচার্য বিষয় গঠিত হলো যে জমি তুমি কার, বাড়ি তুমি কার, ইস্যু গঠন হয়ে গেল। তাহলে ইস্যু গঠনের মধ্যে ইস্যু গঠনের ১২০ দিনের মধ্যে কি করতে হবে? মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে। তাহলে যেদিন ইস্যু গঠিত হয়ে গেল এই মামলার, তার থেকে ১২০ দিনের মধ্যে কি করতে হবে? মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে। তাহলে এই এতগুলো কাজ যে হয়েছে সর্বপ্রথম মক্কেল আসছে আপনার চেম্বারে, তার পক্ষে আপনি মামলা লিখে সেই মামলা আদালতে দায়ের করেছেন। তারপরে যাদেরকে বিবাদী করেছেন তাদের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন, সমন নোটিশ। নোটিশ পাঠানোর পর অপরপক্ষ লিখিত জবাব দাখিল করেছে আমার মাধ্যমে। লিখিত জবাব দাখিলের পর আদালত হচ্ছে মধ্যস্থতা করার চেষ্টা করেছেন। মধ্যস্থতা না হওয়ার পর আদালত ইস্যু গঠন করেছেন। ইস্যু গঠনের পর হচ্ছে ৩০ ধারার তদবির। এই যে সবগুলো বিষয় হলো কি? প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ব পর্যায়ে। এখন যেহেতু ইস্যু গঠিত হয়ে গেছে, তাহলে ইস্যু গঠন হয়ে যাওয়ার পর পরবর্তীতে আদালত এই মামলাটা কোথায় নিয়ে যাবে? ট্রায়াল স্টেজে। ট্রায়াল স্টেজ অর্থাৎ চূড়ান্ত শুনানি শুরু, বিচার পর্যায়ে।
তাহলে বিচার পর্যায়ে কি হবে? আপনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষী আসবে। এখানে আরেকটা বিষয় আছে। চূড়ান্ত শুনানির তারিখ থেকে ১২০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? যদি এগুলো হচ্ছে কি আ আ নির্দেশনামূলক, কিন্তু বাধ্যতামূলক না। আদালতের প্রতি নির্দেশনামূলক যে চূড়ান্ত শুনানির তারিখ থেকে ১২০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? চূড়ান্ত শুনানির তারিখ থেকে ১২০ কার্যদিবসের মধ্যে মামলার শুনানি শেষ করতে হবে। এগুলো কি? এগুলো হলো নির্দেশনামূলক। এখন আ ট্রায়াল স্টেজে অর্থাৎ বিচার পর্যায়ে কি হবে? আমরা ১ম এই বলেছি মামলা যদি হয় দণ্ডবিধিতে অর্থাৎ কেউ যদি রড দিয়ে বাড়ি দিয়ে অন্য কারো মাথা ফাটায় দেয়, তাহলে মামলা হবে কোন আইনে? মামলা হবে হচ্ছে দণ্ডবিধিতে। তাহলে মামলা যদি দণ্ডবিধিতে হয়, কেউ যদি কোনো অপরাধ করে, মামলা যদি দণ্ডবিধিতে হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে সাক্ষ্য আইনে। এখন আসি মামলা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনে হয়, যেহেতু আপনারা সিভিল লয়ার, তার মানে সিভিল প্র্যাকটিস করেন, জায়গা সম্পত্তি এই ধরনের হচ্ছে অধিকার বিষয় নিয়ে আপনারা প্র্যাকটিস করেন। তাহলে আপনারা মামলা করেছেন কোন আইনে? মামলা করেছেন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি মামলা হয়, তাহলে সেই ক্ষেত্রে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা হলে বিচার হবে হচ্ছে আপনার দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে আমরা যে ট্রায়াল স্টেজের যে প্রমাণ অর্থাৎ এখানে সাক্ষী আসবে। সাক্ষীদের জবানবন্দি নেওয়া হবে, জেরা করা হবে, পুনর্জবানবন্দি হবে। তাহলে এই যে বিষয়গুলো আছে, এগুলো কোন আইন অনুযায়ী হবে? এগুলো হবে হচ্ছে সাক্ষ্য আইন অনুযায়ী। তাহলে সাক্ষ্য আইনের ১৩৭ এবং ১৩৮ ধারা অনুযায়ী ১ম এ যদি সাক্ষী আসে, সাক্ষীর কি নেওয়া হবে? সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। সাক্ষীর জবানবন্দি শেষ হওয়ার পর হ্যাঁ, অপরপক্ষ সাক্ষীকে কি করবেন? সাক্ষীকে পরীক্ষা করবেন। অর্থাৎ সাক্ষীকে কি করবেন? জেরা করবেন। জেরা শেষ হয়ে যাওয়ার পর সেই সাক্ষীকে আবার যেই পক্ষ সাক্ষী হাজির করেছেন, সেই পক্ষ কি করতে পারেন? পুনর্জবানবন্দি নিতে পারেন। তাহলে যখন সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে, হ্যাঁ? সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীতে আদালত মামলাটা কিসের জন্য রাখবেন? যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রাখবেন। তো যুক্তিতর্ক উপস্থাপিত হলো। যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত এই মামলায় কি করবেন? রায় এবং ডিক্রি ঘোষণা করবেন। তাহলে রহিম সাহেব এবং করিম সাহেবের যে মামলাটা, আপনারা যে বাদীপক্ষে যে মামলাটা দায়ের করেছেন, আপনারা নতুন মাত্র লয়ার হয়েছেন, সবেমাত্র লয়ার হয়েছেন। তাহলে রায় ডিক্রি ধরেন হচ্ছে আপনাদের পক্ষেই চলে গেল। তাহলে আপনাদের পক্ষ কে? আপনাদের পক্ষ হলো রহিম সাহেব। তাহলে এই মামলায় রহিম সাহেব কি পাইলেন? তার পক্ষে রায় এবং ডিক্রি পাইলেন। এখন রায় ডিক্রি পাইলেই কি আপনি জায়গার দখল পেয়ে গেলেন? না, না। রায় ডিক্রি পেলে আপনি জায়গার দখল পাননি। আপনাকে কি করতে হবে? জায়গার বাড়ির দখল নেয়ার জন্য যেহেতু আপনি বেদখল হয়েছিলেন, তার মানে ওই সম্পত্তিতে অন্য কেউ কি আছে? অন্য কেউ দখলে আছে। তাহলে সেই দখল নেয়ার জন্য আপনাকে কি করতে হবে? ডিক্রি জারি করতে হবে। ডিক্রি জারি মামলা দায়ের করতে হবে। তাহলে ডিক্রি জারি সম্পর্কিত বিধান কোথায় আছে? পোস্ট ট্রায়াল স্টেজে। তাহলে পোস্ট ট্রায়াল স্টেজে ওই বাড়ি থেকে আপনি বেদখল হয়েছেন সেই বাড়ির দখল নেয়ার জন্য আপনি কি করবেন? আপনি হচ্ছে ডিক্রি জারির আপনি হচ্ছে মামলা করবেন। তাহলে ডিক্রি জারি সম্পর্কিত বিধান কোথায় আছে? আমাদের আদেশ ২১ এ আছে, ধারা হচ্ছে ৩৬ থেকে ৪৭ এ আছে। এখন আপনারা মামলায় জয়ী হয়েছেন বাদী পক্ষের লইয়ার। ভালো কথা আলহামদুলিল্লাহ জীবনের ধরেন হচ্ছে ১ম মামলা। তাহলে ১ম মামলায় যে আপনারা জয়ী হইলেন, আপনাদের মক্কেল রহিম সাহেব জয়ী হলো। এখন করিম সাহেব তো সংক্ষুব্ধ হলো সেই রায়ে। আমার যে মক্কেল করিম সাহেব তিনি কি হইলেন? তিনি সংক্ষুব্ধ হলেন। তাহলে তিনি যদি সংক্ষুব্ধ হন, তাহলে করিম সাহেব কি করতে পারবেন? সংক্ষুব্ধ পক্ষ কি করা যায়? সংক্ষুব্ধ পক্ষ হচ্ছে কি করতে পারবেন? সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী স্টেজ কি? পোস্ট ট্রায়াল স্টেজে পরবর্তীতে হলো কি? আপনার আপিল। তাহলে ডিক্রি জারির পরবর্তী পর্যায় কি? পরবর্তী পর্যায় হলো আপিল। আপিল সম্পর্কিত বিধান কোথায় আছে আমাদের দেওয়ানি কার্যবিধিতে? ধারা ৯৬ থেকে ১১২ এবং আদেশ ৪১-৪৩। আর যেখানে আপিল হয় না, সেখানে কি হবে? সেখানে হবে রিভিশন। তাহলে রিভিশন সম্পর্কিত কোনো আদেশ নেই। ধারা কোথায় আছে? ধারা হচ্ছে ১১৫ তে আছে। হ্যাঁ? তারপরে কি করা যাবে? রিভিউ করা যাবে। রিভিউ হচ্ছে যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে, সে আদালতে কি করা যাবে? সেম আদালতেই কি করা যাবে? সেম আদালতেই রিভিউ করা যাবে। তাহলে রিভিউ সম্পর্কিত বিধান কোথায় আছে? রিভিউ সম্পর্কিত বিধান আছে হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধির ১১৪। আচ্ছা এটার সাথে একটু মেনশন করবেন, যুক্ত করে নিবেন। আপনারা যারা বই নিয়েছেন বা আপনারা যারা প্রিন্ট আউট করেছেন
একটু যুক্ত করে নিবেন। রিভিউ সম্পর্কিত আমাদের ধারা হলো ১১৪ কিন্তু রিভিউর কিন্তু আদেশ আছে। রিভিউর কি আছে? রিভিউর আদেশ আছে। তাহলে রিভিউ কত আদেশে আছে? রিভিউ আছে হচ্ছে আপনার ১১৪ ধারা এবং ৪৭ আদেশ। তাহলে ১১৪ প্লাস হচ্ছে কি দিবেন? প্লাস হচ্ছে ৪৭। তাহলে এই তো আমাদের দেওয়ানি কার্যবিধির কঙ্কাল। তাহলে এই যে আপনাদের যে মামলাটা, আপনারা যে বাদী পক্ষে মামলাটা ফাইল করলেন, এটা যদিও আপনাদের এখন নতুন শুনেছেন, একেবারেই হচ্ছে অনেকেই সিপিসিবি সম্পর্কে একেবারেই অবগত না। হয়তোবা কিছুটা বুঝেছেন। এই যে গল্পটা, এই যে মামলাটা আদালতে যেইভাবে চলবে সেটা কিন্তু আমরা দেখলাম যে প্রথমে প্রি ট্রায়াল স্টেজে কি হবে, তারপর ট্রায়াল স্টেজে কি হবে, পোস্ট ট্রায়াল স্টেজে কি হবে। ঠিক মামলাটা যেভাবে আদালতে চলবে ঠিক এইভাবেই আমরা হচ্ছে দেওয়ানি কার্যবিধি পড়ে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে একজন আইনজীবী হিসাবে সর্বপ্রথম আপনি আপনার মক্কেলের পক্ষে কি করেছেন? আদেশ ৭ অনুযায়ী আর্জি গঠন করে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে আমরা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা দায়ের দিয়ে আপনাদের দেওয়ানি কার্যবিধি পড়া শুরু করব। আচ্ছা আপনাদের জাস্ট ২ মিনিটের একটা বিরতি। ২ মিনিট পরেই আমি হচ্ছে ক্লাসে যুক্ত হচ্ছি। সবাই যুক্ত থাকবেন। আমার ঘড়িতে হচ্ছে এখন বাজে আ ১০টা ৫৩ বাজে আমার ঘড়িতে। আমরা হচ্ছে আ ৫৪, ৫৫, ৫৬ তে ব্যাক করতেছি। থ্যাংক ইউ। জি, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছেন কি সবাই? হ্যালো? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, জি জি। আমরা হচ্ছে ধারা ২৬ দিয়ে শুরু করতেছি। এতক্ষণ কিন্তু জাস্ট আমরা যেটা পড়লাম, এটা হলো সিপিসির কঙ্কাল বা স্কেলেটন বলতে পারেন। তাহলে স্কেলেটনটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। এটা কিন্তু আবার লিখিত পরীক্ষায় ৫ নাম্বারের কোয়েশ্চেন আসে। এরকম যে দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে আলোচনা করুন। তো আপনারা হচ্ছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের। লিখিত পরীক্ষায় তো সরাসরি পুরোটাই লিখতে হবে। ওকে। আপনি সর্বপ্রথম একজন আইনজীবী হিসেবে আপনারা বাদী পক্ষের লয়ার হিসেবে আপনার যে মক্কেল আছে তার পক্ষে কি করেছেন? অর্ডার 7 অর্ডার 7 টা আমরা একটু পরে পড়ব নেক্সট ক্লাসে। অর্ডার 7 অনুযায়ী আপনারা আরজি গঠন করেছেন। আরজি লিখবেন। আরজি লিখে হচ্ছে কি করেছেন? দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে সর্বপ্রথম একজন আইনজীবী হিসেবে আপনার কাজ কি? একজন আইনজীবী হিসেবে আপনার কাজ হলো
ধারা 26 অনুযায়ী ইনস্টিটিউশন অফ কোর্ট দেওয়ানি মোকদ্দমা দায়ের। ধারা 26 বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের। আবার এদিকে দেখেন আদেশ 4 বলা আছে কি দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে একজন আইনজীবী হিসাবে সর্বপ্রথম আপনার কাজই তো দেওয়ানি মোকদ্দমা দায়ের করা। তাহলে 26 2টা সাবসেকশন আছে। 26 ধারা কিন্তু সর্বশেষ 2025 সালে সংশোধন হয়েছে। 26 1 বলা আছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে কিসের মাধ্যমে? আর্জি দাখিলের মাধ্যমে এবং বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় এখানে যে এখন পর্যন্ত যা পড়লাম 2টা কোয়েশ্চেন আসতে পারে। যে দেওয়ানি মোকদ্দমা দায়ের বা ইনস্টিটিউশন অফ সুট সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? তাহলে আপনাদের অপশনে অনেক কিছুই দেয়া থাকবে যেখানে দেখবেন যে ধারা 26 এবং আদেশ 4 এর কথা বলা আছে যে অপশনে সেই অপশনটা আপনারা হচ্ছে বৃত্ত ভরাট করে আসবেন। নেক্সট কোয়েশ্চেন এমসিকিউ পরীক্ষার জন্য যে দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি কয়টি? তাহলে উত্তর কি হবে? দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি হলো 2টি। কি, কি? এক হলো আর্জি দাখিলের মাধ্যমে, আরেকটা হলো কি? বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে। দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি কয়টি? দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি হলো 2টি। কি, কি? আর্জি দাখিলের মাধ্যমে এবং বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায়। 26 এর 2 এ বলা আছে, "In every plaint, fact shall be proved by affidavit." In every plaint, fact shall be proved by affidavit. তাহলে প্রত্যেক মামলার আর্জির ঘটনাসমূহ কিসের মাধ্যমে প্রমাণ করতে হবে? এটা নতুন করে যুক্ত হয়েছে। হ্যাঁ, প্রত্যেক মামলার আর্জির ঘটনাসমূহ হলফনামার মাধ্যমে কি করতে হবে? হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। এটা নতুন করে যুক্ত হয়েছে। তার মানে আপনি আর্জিতে যতগুলো ঘটনার কথা বলবেন, প্রত্যেকটা ঘটনার সাথে আপনাকে কি করতে হবে? আপনাকে হলফনামা দিতে হবে। তাহলে আপনাদের মনের মধ্যে হয়তোবা কোশ্চেন তৈরি হতে পারে যে, একটা তো বুঝলাম যে আরজি দাখিলের মাধ্যমে যেটা আমরা এতক্ষণ গটগট করলাম বা পড়লাম বা আমরা হচ্ছে বকবক করলাম যে আরজি, আরজি, আরজি। তাহলে সেই আরজিটা আছে হচ্ছে আদের সাথে। কিন্তু বিধি দ্বারা নির্ধারিত হতে পারে, এটা তো ভাই বুঝলাম না। তাহলে বিধি দ্বারা নির্ধারিত হতে পারে, সেটা কোথায় আছে? আপনারা একটু মেনশন করে নিচে চলে আসবেন। এখানে দেখেন দেয়া আছে যে সিআরও। সিআরও মানে হলো কি? সিভিল রুলস অ্যান্ড অর্ডার। সিভিল রুলস অ্যান্ড অর্ডারের ৭৭ নাম্বার রুলে বলা আছে ৪৮ টি মামলা কিসের দ্বারা করতে হয়? ৪৮ টি মামলা হলো মিসকেস বা আবেদন দিয়ে দায়ের করতে হয়। যেমন অগ্রকোয়ের মামলা। তাহলে যেই মামলাগুলো মিসকেস বা আবেদন দিয়ে দায়ের করতে হয় সেগুলোকে বলা হয় কি? বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতির মামলা। তাহলে সেই ৪৮ টি মামলাকে বলা হয় বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতির মামলা। ওকে যদি আমাদের কোয়েশ্চেন আসে যে দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি কয়টি? উত্তর হবে ২ টি। একটা তো পাইলাম আরজি, আরেকটা পাইলাম কোথায়? আরেকটা পাইলাম হচ্ছে সিআরও ভলিউমে, সিভিল রুলস অ্যান্ড অর্ডার। যদিও এগুলো আপনাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। বার কাউন্সিলের পরীক্ষার জন্য আপনারা যারা সিভিল প্র্যাকটিস করবেন অ্যাডভোকেট হওয়ার পর সেই সিআরও 1, সিআরও 2 আছে সেগুলো আপনারা কালেক্ট করে নিবেন। অর্ডার 4 26 ধারায়ও বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের। আদেশ ৪ এও বলা আছে কি? দেওয়ানি মোকদ্দমা দায়ের এবং আমরা এই সিপিসি পড়ার সময় যেই সকল ধারার সাথে আদেশ আছে বা যেই সকল আদেশের সাথে ধারা আছে সেগুলো আমরা অবশ্যই মিলিয়ে পড়ব। তাহলে আমাদের আদেশ ৪ এ বলা আছে কি? দেওয়ানি মোকদ্দমা দায়ের। ৪ আদেশের ১ বিধিতে কি বলা আছে? প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আদালতে। এই দ্বারা এই উদ্দেশ্যে তার দ্বারা নিযুক্ত কর্মকর্তার নিকট আর্জি উপস্থাপনের মাধ্যমে। আমরা যদি এক কথায় বলি, প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আদালতের সেরেস্তাদারের নিকট। আপনারা যারা কোর্টে যান, সিভিল প্র্যাকটিস করেন, সিনিয়রের সাথে আপনারা জানেন যে দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করতে হয়? প্রত্যেকটা দেওয়ানি আদালতের কি আছে? প্রত্যেকটা দেওয়ানি আদালতের সেরেস্তা আছে। সেই সেরেস্তাদারের নিকট কি করতে হয়? আপনার মামলাটা ফাইলিং জমা দিতে হয়। তাহলে ৪ আদেশের ১ বিধিতে বলা আছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আদালতে তার দ্বারা নিযুক্ত কর্মকর্তার নিকট অর্থাৎ সেরেস্তাদারের নিকট। কিসের মাধ্যমে? আর্জি উপস্থাপনের মাধ্যমে। ৪ আদেশের ১ এর ক বিধিতে বলা আছে সমন জারির জন্য নির্ধারিত কোর্ট ফি আর্জি প্রেরণের সময় পরিশোধ করতে হবে। তাহলে আপনারা বাদী পক্ষের লইয়ার রহিম সাহেবের আইনজীবী কার বিরুদ্ধে মামলা করেছেন? করিম সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন। তাহলে এই যে করিম সাহেবের বিরুদ্ধে যে মামলাটা দায়ের করেছেন, এই ক্ষেত্রে করিম সাহেবকে তো জানাতে হবে। জানানোর জন্য তার বিরুদ্ধে কি করতে হবে? তার বরাবর নোটিশ অর্থাৎ সমন দিতে হবে। এখন আপনি কি করেছেন? আপনি আ সমন যদি না দেন সেখানে মামলা খারিজ হবে সেটা আমরা সামনে পড়ব। আপনাকে কি করতে হবে? আপনি যখন আর্জি জমা দিয়েছেন, সেই সময়েই এই বিবাদীর বরাবর করিম সাহেবের বরাবর যাতে কি হয়? যথাযথভাবে সমন জারি হয় সেজন্য আপনাকে আলাদা করে কি করতে হবে? সমন জারির কোর্ট ফি পরিশোধ করতে হবে। এখন আসি ৪ আদেশের ১ এর খ বিধি।
যাদেরকে এই মামলায় বিবাদী করেছেন, আপনি বিবাদী করেছেন করিম সাহেবকে এবং করিম সাহেব ২০ জনকে বিবাদী করেছেন। দেওয়ানি মামলায় কিন্তু বাদী আসামি হবে না, হ্যাঁ? দেওয়ানি মামলায় কি হবে? বাদী এবং বিবাদী। তাহলে যার বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন, হ্যাঁ? তার আ পূর্ণাঙ্গ নাম, ঠিকানা এগুলো কোথায় লিখতে হবে? আপনি আপনার খামের মধ্যে লিখতে হবে এবং সেই খামের ভিতর যাদেরকে আপনি বিবাদী করেছেন সেই খামের উপরে হচ্ছে আপনার পূর্ণাঙ্গ নাম ঠিকানা লিখে সেই খামের ভিতরে যে আর্জি লিখেছেন, হ্যাঁ? সেই আর্জির কি করতে হবে? আর্জির কপি দিতে হবে। এখন এই যে আপনি আ আর্জির কপি যে দিবেন, আপনি তো অনেক ভালো সিভিল লয়ার। অনেক বড় মামলা লিখেছেন। ২০ পৃষ্ঠা, ২৫ পৃষ্ঠা, ৩০ পৃষ্ঠা হয়েছে সেই আপনার আর্জিতে। সে আরজিটা কিন্তু সেই খামের ভিতরে কি নিবে না? জায়গা নিবে না। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হচ্ছে সেই আরজির একটা হচ্ছে সার সংক্ষেপ তৈরি করবেন। যেমন এই সিপিসিটা অনেক বড়। প্রায় ১৫০ র উপরে সেকশন, 150 প্লাস সেকশন, ৫০ প্লাস অর্ডার। সেখানে শত, শত রুল। তার মানে প্রায় হাজার খানেক হবে। তাহলে সেই হাজার খানেককে আমরা কি করেছি? দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে নিয়ে এসেছি। অর্থাৎ ১ পৃষ্ঠায় নিয়ে এসেছি। ঠিক তেমনি আপনার যদি ২০ পৃষ্ঠা বা ২৫ পৃষ্ঠার আরজি হয়, সেটাকে আপনি কি করবেন? একেবারেই হচ্ছে সংক্ষেপে ১ পৃষ্ঠার মধ্যে নিয়ে আসবেন যাতে খামের ভিতর ঢোকানো যায়। তাহলে সেক্ষেত্রে বিবাদীকে সমনের প্রত্যেকটি নকল সহ প্রত্যেক বিবাদীর পূর্ণাঙ্গ নাম, ঠিকানা এবং হচ্ছে অ্যাকনলেজমেন্ট ডিউ সহ আগাম প্রাপ্তি স্বীকারপত্রী যেটাকে আমরা বলি সেটার সাথে আপনি সেটাকে কি করতে হবে? সেটাকেও আর্জির সাথে প্রেরণ করতে হবে। একেবারে ট্রু সেন্স এ যদি বলি, আপনি আপনার চেম্বারে যখন রহিম আসবে, রহিম সাহেবকে বসায় আপনি হচ্ছে তার কাছ থেকে বক্তব্য নিয়ে মামলা লিখবেন। মামলা লেখা শেষ হয়ে যাওয়ার পর যেই সকল ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনি কি করেছেন? মামলা লিখেছেন, সেই সমস্ত ডকুমেন্টের সার্টিফাইড কপি প্রত্যেকটা ডকুমেন্টের কি? প্রত্যেকটা ডকুমেন্টের সার্টিফাইড কপি এবং হচ্ছে আপনার যাদেরকে বিবাদী করেছেন তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা, আলাদা খাম এবং সমনের আপনার হচ্ছে কি কোর্ট ফি এবং সমনের কপি এবং হচ্ছে অ্যাকনলেজমেন্ট ডিউ সহ সবকিছু আপনি হচ্ছে কি করবেন? বোর্ড দিয়ে সেলাই করবেন। বোর্ড দিয়ে সেলাই করে নিয়ে হচ্ছে আপনি সেরেস্তাদারের নিকট জমা দিয়ে আসবেন। ৪ আদেশের ২ বিধিতে বলা আছে মামলা কি হবে? মামলা নিবন্ধন হবে। তার মানে ওই যে সেরেস্তাদার উনার কাছে একটা বই আছে আমরা বলি বালাম বই। কিন্তু এটার আইনগতভাবে সেই বইটার নাম কি হবে? সেই বইটার নাম হবে হচ্ছে স্যুট রেজিস্টার বুক। তাহলে আদালতে যিনি সেরেস্তাদার আছেন, তিনি আপনার সেই আর্জির কপি পাওয়ার পর সেখানে কি করবেন? বা উনার যেই স্যুট রেজিস্টার বুক আছে, সেই স্যুট রেজিস্টার বুকে বাদীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা, বিবাদীদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং মামলার বিবরণ লিখে, হ্যাঁ? তারপরে হচ্ছে কি করবেন? তারপরে হচ্ছে আপনার মামলার একটা নাম্বার দিবেন। অর্থাৎ মামলাটাকে নিবন্ধন করবেন। এই যে নিবন্ধন করবেন, যেই বই করবেন সেটাকে আমরা আইনের ভাষায় বলি কি? মামলা নিবন্ধন বহি বা স্যুট রেজিস্টার বুক। এখন একেবারেই ট্রু সেন্স এ যদি আমরা বলি যে অদ্যাবধি আজকে হলো ৩১/৮/২০২৫ ৩১/৮/২০২৫ পর্যন্ত আপনাদের ২০ টা মামলা হয়েছে দেওয়ানি আদালতে। তাহলে আপনি যদি পরবর্তী দিন মামলা করতে যান তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? ২১। এখন ২০২৫ সাল। তাহলে ২৫ সালে এখন পর্যন্ত ২০ টা মামলা হয়েছে। আপনি মামলা দায়ের করেছেন। কত হলো? মামলা নাম্বার হলো ২১। তাহলে অবলিক কি হবে? অবলিক হবে কি? ২৫। তার মানে ২৫ সালে যত মামলা দায়ের হবে ডান পাশে সব ২৫ ই থাকবে। ২৬ সালে যত মামলা দায়ের হবে ডান পাশে কি থাকবে? ডান পাশে সব ২৬ ই থাকবে। তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? দেওয়ানি মোকদ্দমা ২১/২০২৫। তাহলে আপনি ইতিপূর্বে যেই দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছেন, সেই আদালতে ধরেন ৫০০ মামলা দায়ের হয়েছে। তারপরে আপনি আর্জি জমা দিয়েছেন। তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? ৫০১। তাহলে দেওয়ানি মোকদ্দমা ৫০১ অবলিক কি? এখন যেহেতু ২০২৫ সাল, তাহলে অবলিক কি হবে? অবলিক হবে ২৫। তাহলে দেওয়ানি মোকদ্দমা, দেওয়ানি মামলা নাম্বার ৫০১ অবলিক কি? ৫০১ অবলিক ২০২৫। পেশকার সাহেব আপনার মামলা যখন নাম ধরে ডাক দিবে, তখন কি নামে ডাকবে? দেওয়ানি মোকদ্দমা ৫০১ অবলিক ২৫। রহিম করিম কিন্তু কিছুই বলবে না। তখন আপনারা রহিম সাহেবের আইনজীবী, আপনারা আপনাদের সপক্ষে বিজ্ঞ আদালতে সাবমিশন দিবেন এবং আমি হলাম করিম সাহেবের আইনজীবী। আমি আমার পক্ষে, আমার মক্কেলের পক্ষে বিজ্ঞ আদালতে কি করব? সাবমিশন রাখবো। এখন মামলা তো করে দিলেন। ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী দেওয়ানি মোকদ্দমা দায়ের করলেন। দায়ের হয়ে যাওয়ার পর কাদের বিরুদ্ধে মামলা করেছেন? মামলা করেছেন হচ্ছে করিম সহ ২০ জনের বিরুদ্ধে। এই যে করিম সহ ২০ জনের বিরুদ্ধে যে মামলা করেছেন, তাদেরকে জানাতে হবে না? বিবাদীদেরকেও জানাতে হবে। তাহলে বিবাদীদেরকে জানানোর জন্য কি করতে হবে আপনাকে?
বিবাদীর প্রতি সমন প্রেরণ করতে হবে। তাহলে বিবাদীর প্রতি সমন দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? বিবাদীর প্রতি সমন আছে হচ্ছে ধারা ২৭ এবং আদেশ ৫ এ আছে। তাহলে মোকদ্দমা সঠিকভাবে রুজু হলে বিবাদীকে উপস্থিত হয়ে দাবির উত্তর দেওয়ার জন্য অর্থাৎ করিম সাহেবকে উপস্থিত হয়ে দাবির উত্তর দেওয়ার জন্য কি করতে হবে? তার বরাবর সমন প্রেরণ করতে হবে। তাহলে ধারা ২৭ এ আছে কি? বিবাদীর প্রতি সমন। আর আদেশ ৫ এ কি আছে? আদেশ ৫ এ আছে হচ্ছে সমন দেয়া এবং জারি করা। অর্থাৎ আ ধারা ২৭ এ হলো সংবাদ শিরোনাম আর আদেশ ৫ এ কি? আদেশ ৫ এ হলো সংবাদ বিস্তারিত। ৫ আদেশের ১ বিধিতে বলা আছে মোকদ্দমা সঠিকভাবে রুজু হয়েছে। তাহলে মোকদ্দমা সঠিকভাবে রুজু হওয়ার পর নির্ধারিত তারিখে আপনাদের এই মামলার যে বিবাদী কে করিম সাহেব তাকে হাজির হওয়ার জন্য হাজির হয়ে সেটার জবাবদানের জন্য মোকদ্দমা রুজুর ৫ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বিবাদীর নিকট কি করবেন? সমন প্রেরণ করবেন। একেবারে যদি ট্রু সেন্স এ বলি আপনাদের এমসিকিউ পরীক্ষায় এইবার কোয়েশ্চেন হয়েছে। যারা পরীক্ষা দিয়েছেন আপনারা তো জানেনই যে আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বিবাদীর বরাবর করিমের বরাবর কত কার্যদিবসের মধ্যে সমন প্রেরণ করবেন? তাহলে উত্তর কি হবে? আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বিবাদী করিমের বরাবর সমন প্রেরণ করবেন হচ্ছে ৫ কার্যদিবসের মধ্যে। এখন আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা যদি বিবাদী করিম সাহেবের বরাবর ৫ কার্যদিবসের মধ্যে সমন প্রেরণ করতে ব্যর্থ হন, তাহলে সেক্ষেত্রে কিসের জন্য দায়ী হবেন? সেক্ষেত্রে তিনি অসৎ আচরণের জন্য দায়ী হবেন। ৫ আদেশের ১ বিধির উপবিধি ২ এবং ৩ এগুলো না পড়লেও চলবে। উপবিধি ২ এ বলা আছে, বিবাদীর বরাবর সমন প্রেরণ হলে তিনি কিভাবে হাজির হতে পারেন? বিবাদী ব্যক্তিগতভাবেও হাজির হতে পারেন, উকিল সাহেবের মাধ্যমেও কি হতে পারবেন? উকিল সাহেবের মাধ্যমেও হাজির হতে পারবেন। উপবিধি ৩ এ বলা আছে প্রতিটি সমনে কি থাকবে? প্রতিটি সমনে বিচারকের স্বাক্ষর থাকবে। তৎকর্তৃক নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষর থাকবে এবং আদালতের কি থাকবে? যে আদালত থেকে সমন ইস্যু করা হয়েছে সে আদালতের সিলমোহর থাকবে। তারপরে ৫ আদেশের ২ বিধিতে বলা আছে সমনের সাথে নিযুক্ত নকল অথবা বিবৃতি। ওই যে আপনি অনেক ভালো সিভিল লয়ার ২৫ পৃষ্ঠা ৩০ পৃষ্ঠার আর্জি লিখছেন, সেগুলো তো আপনার হচ্ছে কি যদি ফটোকপি করে দেন, সেগুলো খামের ভিতর জায়গা নিবে না ভালো কথা। মামলার আর্জিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আপনি আদালতের অনুমতি নিয়ে আপনাকে ক্ষমতা দেয়া হয়েছে ৫ আদেশের ২ বিধিতে যে আপনি অনুমতি প্রদত্ত হলে কি করবেন? এই যে বড় আর্জি লিখেছেন সেটার একটা সংক্ষিপ্ত বিবৃতি কি করবেন? সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করবেন। ৫ আদেশের ৩ বিধিতে বলা আছে ৩ বিধি বাদ। ৯ বিধি এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। ৫ আদেশের ৯ বিধি সমন জারির পদ্ধতি। তাহলে সমন জারির পদ্ধতি কয়টি? এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে সমন জারির পদ্ধতি কয়টি? তাহলে উত্তর কি হবে? সমন জারির পদ্ধতি হলো ৪ টি। কি, কি? আদালতের যে উপযুক্ত কর্মকর্তা, নিযুক্ত কর্মকর্তা তিনি সমন জারি করতে পারেন। দ্বিতীয়ত বলা আছে কুরিয়ার সার্ভিস কি করতে পারেন? কুরিয়ার সার্ভিস সমন জারি করতে পারেন। ৩ নম্বরে বলা আছে এসএমএস এর মাধ্যমে কি করা যায়? এসএমএস বা শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল, আ আইএমএস বা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে কি করা যায়? সমন জারি করা যায়। এটা ২০২৫ সালে সংশোধন হয়ে কি হয়েছে? নতুন করে যুক্ত হয়েছে। আগে কিসের মাধ্যমে সমন জারি করা যেত? আগে হচ্ছে আপনার ফ্যাক্স, মেইল এগুলো ছিল। এগুলো কারেকশন হয়ে এখন নতুন করে এসএমএস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস এগুলো সিআরপিসি তেও সংশোধন হয়েছে। সিআরপিসি তে নতুন সাবসেকশন যুক্ত হয়েছে। আমরা সিআরপিসি পরিসীমা আপনাদেরকে পড়াবো। এমসিকিউ পরীক্ষার জন্য আপনার যেটা এখান থেকে মনে রাখবেন ৪ নম্বরে বলা আছে বাদীও সরাসরি সমন জারি করতে পারে। যে সমন জারির পদ্ধতি কয়টি? তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে সমন জারির পদ্ধতি কয়টি? আপনারা হচ্ছে বৃত্ত ভরাট করে আসবেন। সমন জারির পদ্ধতি হলো ৪ টি। আচ্ছা কুরিয়ার সার্ভিস যে সমন জারি করবে সেই কুরিয়ার সার্ভিসের তালিকা কে তৈরি করবেন? এটাও আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। কুরিয়ার সার্ভিসের তালিকা তৈরি করবেন কে? কুরিয়ার সার্ভিসের তালিকা তৈরি করবেন হচ্ছে জেলা জজ। কুরিয়ার সার্ভিস যদি ৩০ দিনের মধ্যে সমন জারি করতে ব্যর্থ হন, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তালিকা থেকে তার নামটা কি হবে? তার নামটা বাদ যাবে। ৯ এর ক তে বলা আছে বাদীর মাধ্যমে সরাসরি কি করা যায়? বাদী সরাসরি সমন জারি করতে পারে। এটা না পড়লেও চলবে। ৯ এর ক টা কেটে দিতে পারেন। ১৫ বিধি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ৫ আদেশের ১৫ বিধি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যার বরাবর সমন জারি করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে পরিবারের প্রাপ্তবয়স্ক যে কোনো সদস্য বরাবর কি করা যাবে? সমন জারি করা যাবে। তাহলে আপনারা বাদী পক্ষে মামলা দায়ের করেছেন রহিম সাহেবের পক্ষে। এখন সেই রহিম সাহেবের সমন নিয়ে জারিকারক মিস্টার এক্স করিম সাহেবের বাসায় গেল। এখন বাসায় গিয়ে দেখে করিম সাহেব নাই। কিন্তু করিম সাহেবের কি আছে? গিন্নি বসে আছে, বউ বসে আছে।
তাহলে এই ক্ষেত্রে সেই করিম সাহেবের যেই সমনটা আছে এটা কে রিসিভ করতে পারবেন? করিম সাহেবের যে গিন্নি বা বউ কিন্তু কি করতে পারবেন? রিসিভ করতে পারবেন। সেটাই বলা আছে হচ্ছে 15 বিধিতে। তাহলে যার বরাবর সমন জারি করা হবে, তাকে যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো সদস্য বরাবর কি করা যাবে? সমন জারি করা যাবে। ফৌজদারি কার্যবিধির ৭০ ধারায় একই কথা বলা আছে। যার বরাবর সমন জারি করা হবে, তাকে যদি পাওয়া না যায়, তাহলে যেকোনো প্রাপ্তবয়স্ক সদস্য বরাবর কি করা যাবে? যেকোনো প্রাপ্তবয়স্ক সদস্য বরাবর সমন জারি করা যাবে। ইতিপূর্বে ফৌজদারি কার্যবিধির ৭০ ধারায় ছিল শুধুমাত্র পুরুষ সদস্য বরাবর সমন জারি করা যাবে। কিন্তু এখন সেটা ২০২৫ সালের আগস্ট মাসে এসে কি হয়েছে? সংশোধন হয়েছে। সংশোধনীতে আমরা যেটা দেখতে পাই এখানে নতুন করে যুক্ত হয়েছে আপনার যেই পুরুষ শব্দটা ছিল, মেল শব্দটা ছিল সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি ফৌজদারি মামলা হোক আর দেওয়ানি মামলা হোক ২ টার ক্ষেত্রেই আপনার হচ্ছে যার বরাবর সমন জারি করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য বরাবর কি করা যাবে? সমন জারি করা যাবে। ৫ আদেশের সত্রবিধি এবং ৫ আদেশের ২০ বিধি ২ টাই হলো কি? ২ টাই হলো বিকল্প জারি। এখন এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বিকল্প জারি বা লটকিয়ে জারি বা টাঙিয়ে জারি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোশ্চেনের ফ্যাক্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আপনার কোশ্চেনের মধ্যে যদি বিকল্প জারি বলে অবশ্যই কিছু না কিছু ফ্যাক্ট দিয়ে দিবে যেখান থেকে আপনি সত্রবিধি ২০ বিধি আপনি হচ্ছে কি করতে পারবেন? হ্যাঁ, পার্থক্য তৈরি করতে পারবেন। তাহলে ৫ আদেশের সত্রবিধিটা কি? একেবারেই ট্রু সেন্স এ যদি বলি আপনাদের এই মামলা করেছেন জারিকারক মিস্টার এক্স। আপনাদের যে বাদীপক্ষের লইয়ার আপনাদের যে বাদীপক্ষের যে সমন, সেই সমনের কপি হাতে নিয়েছেন। হাতে নিয়ে করিম সাহেবের বাসায় গিয়েছেন বা করিম সাহেবের ঠিকানা বরাবর গিয়েছেন। এখন অর্থাৎ বিবাদীর ঠিকানা বরাবর গিয়েছেন। এখন জারিকারক বিবাদীর ঠিকানা বরাবর গিয়ে দেখেন কি আপনার বিবাদী আছে, করিম সাহেব আছে। এখন শীতকাল, শীতের সকাল। ১১টা ১১:৩০ দিকে গিয়েছে জারিকারক। গিয়ে দেখে যে করিম সাহেব ঘুম থেকে উঠে ফ্রেশ-ট্রেশ হয়ে তার গিন্নিকে নিয়ে কি করতেছে? রোদ পোয়াচ্ছে আর হচ্ছে আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। অর্থাৎ করিম সাহেবকে যেটা বলতে চাচ্ছি এখান থেকে সত্রবিধিতে, করিম সাহেবকে অর্থাৎ বিবাদীকে কি করা গেছে? অন দ্য স্পটে ঘটনাস্থলে পাওয়া গেছে। জারিকারক করিম সাহেবকে বলল, বিবাদীকে বলল যে, "আপনার বিরুদ্ধে কি আছে? বিজ্ঞ আদালত থেকে একটা নোটিশ এসেছে। আপনি সেই নোটিশটা কি করেন? অ্যাকসেপ্ট করেন।" তখন করিম সাহেব অর্থাৎ বিবাদী বলল, "না, না, না। আমি কোনো নোটিশ-ফোটিশ এগুলো বুঝি না। আমি এগুলো কোনো রাখতে পারব না। তুমি এখান থেকে চলে যাও।" অর্থাৎ ৫ আদেশের সত্রবিধিতে বলল যে নিতে অস্বীকার করতেছে। তাহলে বিবাদী যদি সমন নিতে অস্বীকার করে কিন্তু বিবাদীকে ঘটনাস্থলে পাওয়া গেছে। এখন সে অস্বীকার করতেছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারে? যে জারিকারক আছেন তিনি সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে কি করতে পারবেন? তিনি সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে জারি করে আসতে পারবেন। আর ২০ বিধিতে যে লটকিয়ে জারি বা টাঙিয়ে জারি এটা হলো জারিকারক করিম সাহেবের যে ঠিকানা আছে, ঠিকানা বরাবর গেলেন। যাওয়ার পর গিয়ে দেখলেন করিম সাহেব ঘটনাস্থলে নাই। ওইখানে কেউ নাই। করিম সাহেবের ফ্যামিলিরও কেউ নাই। তাহলে সেই ক্ষেত্রে জারিকারক কি করবেন? বাধ্য হয়ে আদালতে ফেরত আসবেন। বাধ্য হয়ে যখন আদালতে ফেরত আসবেন, ফেরত আসার পর হুম, আদালতে যখন ফেরত আসলেন, তখন আ আ সমনটা কিন্তু আদালতে ফেরত চলে আসলো। ফেরত আসার পর আদালত কি করলেন? আদালত হচ্ছে জারিকারককে বললেন, "যেহেতু করিম সাহেবকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বিবাদীকে পাওয়া যাচ্ছে না, আপনি একটা কাজ করেন। আপনি এটা কি করেন? লটকিয়ে বা টাঙিয়ে জারি করেন অথবা সংবাদপত্রের মাধ্যমে কি করেন? সংবাদপত্রের মাধ্যমে জারি করেন।" হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে ৫ আদেশের সক্রিয় বিধিতে হলো ঘটনাস্থলে বিবাদীকে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পর বিবাদী হচ্ছে নিতে অস্বীকার করতেছে। তাহলে সেই ক্ষেত্রে জারিকারক সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে কি করতে পারেন? সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে জারি করে আসতে পারেন। আর ২০ বিধিতে হলো হ্যাঁ, জারিকারক ঘটনাস্থলে গিয়েছে, ঘটনাস্থলে গিয়ে দেখে কি? বিবাদী নেই, করিম নেই। তাহলে সেই ক্ষেত্রে সে আত্মগোপনে চলে গেছে। তাহলে আত্মগোপনে চলে গেলে জারিকারক কি করবেন? সমন জারি না করেই আদালতে ফেরত আসবেন। আদালতে ফেরত আসার পর আপনার হচ্ছে আদালতের অনুমতি নিয়ে জারিকারক সেক্ষেত্রে সংবাদপত্রের মাধ্যমে বা হচ্ছে লটকিয়ে বা টাঙিয়ে কি করতে পারেন? লটকিয়ে বা টাঙিয়ে জারি করে আসতে পারেন। ৩০ বিধিতে হলো সমনের পরিবর্তে পত্র। আদালত বিবাদীর মামলা বিবেচনা করে সমন না দিয়ে কি করতে পারেন? সমন না দিয়ে হচ্ছে লেটার অফ সমন দিতে পারেন বা সমনের পত্র দিতে পারেন। বিবাদী হলো একজন ভিআইপি ব্যক্তি বা হচ্ছে খুবই ভালো পজিশনে আছেন।
এখন ওনাকে যদি সমন দেওয়া হয় তাহলে ওনার সম্মানহানি হতে পারে। এদিক বিবেচনা করে আদালত বিবাদীকে কি করতে পারেন? সমন না দিয়ে আপনার হচ্ছে সমনের পত্র দিতে পারেন। সত্যি কথা বলতে কি আজকে লিখিত জবাব করারও খুব ইচ্ছা ছিল। আমরা যদি বলি যে পরবর্তীতে বিবাদী করিম সাহেবের বরাবর কি হলো? হ্যাঁ, করিম সাহেবের বরাবর সমন যথাযথভাবে জারি হলো। তো সমন যথাযথভাবে জারি হওয়ার পর করিম সাহেবের করণীয় কি? অর্থাৎ আপনার হচ্ছে বিবাদীর করণীয় কি? বিবাদী কি করতে পারবেন? বিবাদী যখন আমার কাছে আসবে, বিবাদী কি করতে হবে? লিখিত জবাব দাখিল করতে হবে। তাহলে সমন যথাযথভাবে জারি হওয়ার পর বিবাদী ৮ আদেশের ১ বিধিতে বলা আছে, বিবাদীকে কি করতে হবে? ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। বিবাদী যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? করিম সাহেবকে আরো ৩০ কার্যদিবস সময় বৃদ্ধি করে দিতে পারেন। তাহলে ৮ আদেশের ১ বিধি পড়েই শেষ করব। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, বিবাদী কর্তৃক কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে উত্তর হবে ৩০ কার্যদিবসের মধ্যে। কোথায় বলা আছে? হ্যাঁ, ৮ আদেশের ১ বিধিতে বলা আছে। আর বিবাদী কর্তৃক সর্বমোট কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে উত্তর হবে কি? সর্বমোট হবে ৬০ কার্যদিবস। যদি ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, তাহলে সেক্ষেত্রে মামলাটা কি হবে? এই রহিম সাহেব এবং করিম সাহেবের যে মামলাটা আছে, এই মামলাটা একতরফা সূত্রে নিষ্পত্তি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন, আপনাদেরকে